হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গ্লোবালি টোটাল মার্কেটের কী সিনারিও এবং আগামী দিনে আমাদের মার্কেটে কি হতে চলেছে। তো আপনারা অলরেডি প্রত্যেকেই জেনে গিয়েছেন এবং গতকাল একদম লেট নাইট বলা যেতে পারে 11:30 নাগাদ বা এরকম কোনো একটা সময় আমি অলরেডি আমাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট করি যে ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য তার যে রেসিপ্রোকাল ট্যারিফ সেই ব্যাপারটাতে তিনি স্টপ করেছেন ফর 75 কান্ট্রিজ, 75টা কান্ট্রিজের জন্য। বাট চায়নার ক্ষেত্রে যেটা করেছেন তিনি 125%-এর কাছাকাছি তিনি ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন, যেহেতু তাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে না বা তার সাথে চায়না ডাইরেক্টলি একটা রিটালিয়েশনে গিয়েছে, রাইট? তো এটা হচ্ছে টোটাল সিনারিও। এবং ডোনাল্ড ট্রাম্প যখনই এই ট্যারিফটা জাস্ট কম করেছিলেন তার কিছুক্ষণ আগে তিনি একটা টুইট করেন যে মার্কেটে বাই করার সময় চলে এসছে, বাই বাই অ্যান্ড বাই। তো যাই হোক, তারপর থেকে ইউএস মার্কেট যথেষ্ট ভালোভাবে বুলিশ এবং তথাপি টোটাল গ্লোবাল মার্কেট ভালো রকম একটা বুলিশ সেন্টিমেন্ট দেখিয়েছে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটও আগামীকাল সকালে মোটামুটি 3.5% থেকে 4%-এর কাছাকাছি একটা ভালো রকম গ্যাপ আপ ওপেনিং করতে চলেছে। তো এই যে জিনিসটা হতে চলেছে বা এই যে র্যালিটা একদম নিচের 22,000-এর কাছ থেকে পুরোপুরি এই যে র্যালিটা টোটাল, এই র্যালিটা হচ্ছে সব থেকে শর্টেস্ট রিকভারি টাইম পিরিয়ড, রাইট? মানে লাস্ট মানডেতে শুরু হলো, এই ফ্রাইডে অর্থাৎ ফ্রাইডে টু ফ্রাইডের মধ্যে পুরো জিনিসটা শেষ হলো এবং একটা পুরো সপ্তাহের মধ্যে একটা টোটাল সাইকেলের মধ্যে আমরা এই পুরো র্যালিটা দেখলাম। তো এই যে নিফটি এই জায়গা থেকে বা নিচের থেকে 5% ফল করে যাওয়ার পর বা 5% গ্যাপ ডাউনের পর থেকে কি হতে পারে তার একটা পূর্বাভাস আমি আপনাদের গত পরশুর ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি ভিডিওটা এখানে আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি, আপনাদের যদি কারো দেখার ইচ্ছে হয় সেটা আরেকবার দেখে নেবেন, তাহলে আপনি টোটাল অ্যানালিসিসটা বুঝতে পারবেন যে আমি কেন আমার শর্টস কভার করেছিলাম এবং এখানে কেন লং করা উচিত নয় বা শর্ট করা উচিত নয়, বা আয়রন কন্ডোর বাটারফ্লাই যে টাইপের স্ট্র্যাটেজিগুলো আমি বলছিলাম যে এই রেঞ্জের মধ্যে পরে কি করব না করব সে টোটাল প্ল্যানিংটা এখানে দেওয়া আছে, রাইট? তো এই ভিডিওটা আপনি যদি না দেখে থাকেন তো দেখে নেবেন। এরপরে আমি যে কথাটায় আসছি সেটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য আগামীকালে আরেকটা ভালো নিউজ আছে, নট ভালো নিউজ, বেসিক্যালি আরেকটা নিউজ যেটা এরপরে ইম্প্যাক্ট ফেলতে চলেছে আমাদের মার্কেটকে, সেটা হচ্ছে যে টিসিএসের রেজাল্ট। তো আজকে টিসিএসের রেজাল্ট বেরোলো, সেখানে দেখা যাচ্ছে তাদের 13%-এর কাছাকাছি অ্যাট্রিশন রেট, বাট তারা সেই অ্যাট্রিশনকে ওভারকাম করেও মোটামুটিভাবে 6,000-এর কাছাকাছি এমপ্লয়ি টোটাল ইয়ারে অ্যাডিশন হয়েছে। বাট আমরা টিসিএসের রেজাল্ট থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা 2%-এর কাছাকাছি টিসিএসের প্রফিটেবিলিটি ড্রপ করেছে, রাইট? তো সেই জায়গা থেকে দেখতে গেলে আইটির মধ্যে যে স্লোনেসটা রয়েছে সেই স্লোনেসটা আমরা দেখতে পাচ্ছি। বাট আগামীকাল মার্কেট বুলিশ থাকার জন্য মেবি হয়তো টিসিএসও একটা ভালো বুলিশ নেচার পেতে পারে, মানে পেতে পারে আর কি। যাই হোক, তো সেটা দেখার। আর যদি টিসিএস ডাউন প্লে হয় তার মানে জানবেন তার কোয়ার্টারলি রেজাল্টের এফেক্টটা খারাপ পড়েছে, বাট কালকে যে লেভেল অফ সেন্টিমেন্ট থাকবে তাতে করে একটা বুলিশ নেচার পাওয়া উচিত। যাই হোক, এটা গেল হচ্ছে টিসিএসের সেন্টিমেন্টের কথা এবং আমাদের মার্কেটের কথা। বাট এরপরে জিওপলিটিক্যালি বা গ্লোবাল মার্কেটের মধ্যে কি ঘটনাগুলো ঘটেছে বা অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কি কারণে এই ট্যারিফটাকে প্রত্যাহার করলেন বা 90 দিন স্থগিত করলেন, সেই বিষয়টা নিয়ে এবার একটু ডিসকাশন করি। তো প্রথম কথা হচ্ছে তার এই ট্যারিফ ডিক্লারেশনের পর থেকে পুরো আমেরিকা সহ বাকি পুরো পৃথিবীর মধ্যে বেশ একটা হাহাকার পড়ে যায় যে রেসিপ্রোকাল ট্যারিফের তিনি যে ক্যালকুলেশনসটা দিয়েছিলেন এবং তার ফলে যে এত পরিমাণ ট্যারিফ পড়তে চলেছে সেই বিষয়টাতে পুরো পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কের ঘুম উড়ে যায় এবং তারা তাকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকেন। তো সেটাকে ব্যক্ত করার জন্য তিনি যে ল্যাঙ্গুয়েজে কথাটা বলেছিলেন, মেবি সেটা আমেরিকার ক্ষেত্রে খুব ভালো ল্যাঙ্গুয়েজ হলেও ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে খুব একটা ভালো ল্যাঙ্গুয়েজ নয়, বিশেষ করে একজন রাষ্ট্রপতির কাছ থেকে এরকম ল্যাঙ্গুয়েজ জেনারেলি আমরা এক্সপেক্ট করি না। হাউএভার দ্যাট ইজ কমন ইন আমেরিকা। তো যাই হোক না কেন, তো বেসিক্যালি প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়ক তাকে ফোন করেন ইত্যাদি ইত্যাদি। একমাত্র চায়নায় যারা ডাইরেক্টলি রিটালিয়েশনে গিয়েছিল এবং কিছুটা পরিমাণ কানাডা এবং তার সাথে ইইউ,
ডোনাল্ড ট্রাম্পের বরাবরের টার্গেটটাই থাকেন চায়না অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে চায়নার ওপর তিনি যেহেতু চায়না আবার তার ওপর 84% এক্সট্রা ট্যারিফ বসিয়েছিলেন, তিনি 125% ট্যারিফ বসিয়ে দিলেন এবং বাকি সমস্ত কান্ট্রিকে লেভেল প্লে করার জন্য তিনি 10% করে ট্যারিফ হয়তো বসাবেন 90 দিন পর, বা 10% করে তাদের ট্যারিফ রেট থাকবে। ওই রকমভাবে এত 40% 30% এরকমভাবে কোনো ট্যারিফ হবে না। তো সেক্ষেত্রে বাকি কান্ট্রিজগুলো যেভাবে এক্সপোর্ট করতো ধরে নেওয়া হচ্ছে সেম রেটেই এক্সপোর্ট হবে। বাট আমেরিকান গভর্নমেন্ট তাদের যারা মানে বাসিন্দা আছে, আমেরিকান বাসিন্দা, তার থেকে 10% করে ট্যাক্স কালেক্ট করবে। তো সেই জায়গায় একটা লেভেল প্লে করার সুযোগ পাবে হচ্ছে বিভিন্ন রকম যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা। এখন এর রিয়েল রিজনটা কেন ডোনাল্ড ট্রাম্প চাপে পড়লেন সেই বিষয়টার 2-3টে ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে চায়নার কাছ থেকে ডাইরেক্ট রিটালিয়েশন আসছিল এবং তার সাথে সাথে WTOতে অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্যে চায়না বেশ ভালো রকমের একটা প্রেশার ক্রিয়েট করা শুরু করেছিল। চায়না EU এর সাথে এবং বাকি কিছু কান্ট্রিজের সাথে মিলে একটা অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছিল, যেটা জিও পলিটিক্যালি টোটালি আমেরিকাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারতো। তো এটা হচ্ছে মানে বাহ্যিক দিক থেকে দেখতে গেলে সেই ব্যাপারটা থাকছে। এর সাথে সাথে ইউরোপও একটা নতুন ট্যারিফ মানে ট্যারিফের এগেনস্টে কী টাইপের মেজার নেওয়া যায় সেই বিষয়ে ইউরোপও অলরেডি একটা প্ল্যান করে ফেলেছিল এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে এটাই বলেছেন যে তারাও 90 দিন এই যে বিষয়টা সেটাকে হোল্ড করছে। তো সমগ্র পৃথিবীকে নিজের বিপক্ষে নিয়ে যাওয়াটা একদিক থেকে তার কাছে ছিল চ্যালেঞ্জের নাম্বার 1। বাট এর থেকেও বড় রিজন হচ্ছে সেটা হচ্ছে আমেরিকান যে বন্ড আছে সেই বন্ড বেশ ভালো রকমের প্রত্যেকটা কান্ট্রি হোল্ড করছে। চায়নাও হোল্ড করছে, জাপানও হোল্ড করছে, সিঙ্গাপুরও হোল্ড করছে। তার সাথে দেখতে গেলে ইউর প্রচুর কান্ট্রি রয়েছে যারা এই বন্ডগুলোকে অ্যাকচুয়ালি হোল্ড করছে। এখন সেই বন্ডগুলো ইন্টারন্যাশনালি ধীরে ধীরে সেলটা বাড়ছিল, অর্থাৎ সেই বন্ডগুলোকে সেল করা হচ্ছিল। এখন আমেরিকান বন্ডকে যদি হেভিলি সেল করে দেওয়া হয় তাহলে আমেরিকার পক্ষে সেই জিনিসটা ধরে রাখাই সম্ভব নয় এবং মানে টোটালি কান্ট্রিটা কোলাপস করার মতো পরিস্থিতিতে চলে আসতে পারতো বা বন্ড তার সম্পূর্ণভাবে একদম ডিক্রিজ করতে পারতো। এটা আমরা বন্ড ইল্ড থেকেও দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা যখন জাস্ট শুরু হয়েছিল 2 দিন হলো এবং সেই কারণে যারা বন্ড ইল্ডের যে কার্ভ আছে সেগুলো যদি আপনারা দেখেন বা স্টাডি করেন তাহলে দেখতে পাবেন যে স্লাইডলি আস্তে আস্তে ইল্ডটা বাড়ছিল এবং বেশ ভালো রকমের একটা মানে বন্ড যে সেল হচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। তো এই যে বিষয়টা মারাত্মকভাবে হিট করে এবং মেনলি যেটা মনে করা হচ্ছে যে এই বন্ডের যে মার্কেটটা রয়েছে বা ডেব্ট মার্কেট, যেটা আমাদের নর্মাল এই ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেটের থেকে অনেক বড় মার্কেট, তো সেই বন্ড মার্কেট বা ডেব্ট মার্কেটের দেউলিয়া হয়ে যাওয়া বা সেখানে পয়সা রিপে করা বা এই বন্ড কনস্ট্যান্টলি ফল করা, এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য এবং তার সাথে এই পলিটিক্যাল গেমটা থাকার জন্য তাকে অ্যাকচুয়ালি তার ডিসিশনটা চেঞ্জ করতে হয়েছে। বাট তিনি 90 দিন কেন সময়টা নিলেন? বিকজ এই 90 দিনের মধ্যে এবার প্রচুর নেগোসিয়েশনসগুলো কমপ্লিট হবে। তো সেই নেগোসিয়েশনসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি তার মানে হয়তো 10% করেই প্রত্যেকটা দেশের উপরে তিনি ট্যারিফ লাগাবেন। বাট নেগোসিয়েশন কোন জায়গায় যাচ্ছে সেটা একটা দেখার বিষয়। সেকেন্ড যে বিষয়টা দেখার সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এরপরে কেবলমাত্র শি জিনপিং এর সাথে অর্থাৎ চায়নার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের যদি একটা ভালো ডিল হয়ে যায়, বেশ ভালো একটা ডিল যদি হয়ে যায় তাহলে এই পুরো ব্যাপারটা মোটামুটিভাবে চেপে যাবে পুরো মার্কেট থেকে। যদি সেই ডিলটা নাও হয় তাও যে জিনিসটা ঘটবে মার্কেটের পক্ষে, ট্যারিফ রিলেটেড বিষয়ে পুরো গ্লোবাল মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট আর সেইভাবে কিন্তু রিয়াকশন দেখাবে না, বেশ বড় রকমের যে রিয়াকশন দেখাবে সেটা কিন্তু নয়। সুতরাং এই ট্যারিফের প্রসঙ্গটা মোটামুটিভাবে হিমঘরে চলে গেল। আমরা যদি মার্কেট পার্সপেক্টিভ থেকে কথা বলি, আমি একটা জাস্ট ছোট ইনস্ট্যান্স বলছি। কনস্ট্যান্টলি এরকম মার্কেটে হয় না যে একই নিউজ বারে বারে মার্কেটকে হিট করে সেটাকে অ্যাবজর্ব করা হয়, সেটা মার্কেটের পার্টিসিপেন্টরা ধীরে ধীরে অ্যাবজর্ব করে। এরপরে যদি মার্কেট কখনো কারেক্ট করে বা এই টাইপের কোনো ঘটনা ঘটে তার বিহাইন্ডে ডিফারেন্ট রিজন থাকবে, রাইট?
বাট এই ট্যারিফ ওয়ারের জন্য মার্কেট কিন্তু এর পরে অতটা লেভেলের রিয়াকশন দেখানো মার্কেটের উচিতই নয়, যেটা আমরা কোভিডের সময় দেখেছি। ফার্স্ট ওয়েভের যখন মানে জাস্ট কোভিডের নিউজটা এলো, মার্কেট ড্রাস্টিক্যালি ফল করলো। তারপর থেকে যখনই কোভিডের প্রকোপটা অনেক বেড়েছিল সেকেন্ড ওয়েভের দিকে, রাইট? তো সেকেন্ড ওয়েভের দিকে যদি আপনি দেখেন তখন কিন্তু মার্কেট হু করে উপরে উঠছিল, যদিও আশেপাশে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ মানে দুর্ভোগ সহ্য করছেন, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, হসপিটালেও প্রচুর মানুষ মারা যাচ্ছেন। সেই সিনারিওসেও মার্কেট কিন্তু রিয়াকশান দেখায়নি। আপনি যদি চার্ট আজও দেখেন দেখতে পাবেন, এবং ডেটগুলোও যদি আপনি ফলো করেন দেখতে পাবেন। তো মার্কেট কিন্তু এইভাবে ফরওয়ার্ড লুকিং চিন্তাভাবনা নেয়, মার্কেট এই জিনিসগুলোকে অ্যাবজর্ব করতে থাকে। মার্কেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যত ব্যক্তিত্ব রয়েছে বা যত মানুষ রয়েছে তাদের সাইকোলজিক্যাল একটা মানে কি বলবো রিফ্লেকশন হচ্ছে স্টক মার্কেট। তাদের লোভ অ্যান্ড ফিয়ার এভরিথিং প্রত্যেকটা জিনিসেরই রিফ্লেকশন। বাট এই জায়গা থেকে তিনি যেভাবে পুরো অ্যাক্টিভিটিটা বা পুরো গেমটা খেলেছেন, সেই জায়গা থেকে আমেরিকাতে এই কথাটা উঠতে শুরু করেছে যে তিনি মার্কেট ম্যানিপুলেশন করছেন স্বভাবতই, এবং এটা চিরকালই হয়ে এসছে। মানে আপনি যদি দেখেন টোটালি ইন্ডিয়ান স্টক মার্কেটের হিস্ট্রিতেও প্রত্যেকটা পলিটিশিয়ান ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে মার্কেট ডমিনেট করতে চায়। ইউএসের ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা 2009-এ ব্যারাক ওবামাকেও মার্কেট ম্যানিপুলেশন করতে দেখেছিলাম। সিমিলারলি এখানে ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন, দিস ইজ নাথিং বাট মার্কেট ম্যানিপুলেশন। আমাদের এখানে ইলেকশনের আগে কি হয়েছে সেই বিষয়টা নিয়ে তো আমি কথাই বললাম না, আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই ছিলেন। এর আগে আপনি ভাবছেন কংগ্রেস ভালো কাজ করেছে, তারা মার্কেট ম্যানিপুলেশন করেনি, না সেই বিষয়টাও নয়। 1990-92-এর দিকে যদি আপনি দেখেন, গুগলে সার্চ করে দেখে নেবেন, পি চিদাম্বরমকে মানে পুরো মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়েছিল মার্কেট ম্যানিপুলেশনের জন্য। তো মার্কেট ম্যানিপুলেশন প্রত্যেকটা পাওয়ারফুল ব্যক্তিত্বই করতে থাকেন। মার্কেটে যারা পার্টিসিপেট হন, অর্থাৎ আমাদের মতো রিটেলাররা, তাদেরকে এই ম্যানিপুলেটিভ স্টেপটা বুঝতে হবে। কোন জায়গাতে তিনি বিয়ার ট্র্যাপ করছেন এবং বিয়ার ট্র্যাপের পর কোন জায়গা থেকে সেই শর্টটাকে কভার করে সম্পূর্ণ মার্কেটটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেবে, সেটা বোঝার জন্য কিছু প্যাটার্ন আছে, সেটা বোঝা যায়। এরকম নয় যে বোঝা যায় না, যে আজকে 5% ডাউন কালকে 5% আপ হয়ে যাচ্ছে, ভোলাটিলিটিতে আমি কি করে প্লে করব, সেগুলোও প্লে করা যায়। যাই হোক, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেই বিষয়গুলো আপনাকে পড়তে হবে, তবেই আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। যেটা লাস্ট দিন ঘটলো, আপনি যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন, যেটা আমি আই বাটনে আগে কিছুক্ষণ আগেই দিয়েছি বা বললাম, সেই আই বাটনের ভিডিওটা যদি দেখেন, ওখানে সম্পূর্ণ কি হতে পারে তার একটা পূর্বাভাস আমি অলরেডি দেওয়ার চেষ্টা করেছিলাম। বা জেনারেলি কোন জিনিসটা ঘটে, কোভিডের সময় 5% ডাউন ফলে কি হয়েছিল, কিভাবে বটম আউট হয়েছিল, বা কি টাইপের সিনারিও তৈরি হয়েছিল, সেই বিষয়টা নিয়ে অলরেডি ডিসকাস করা আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যেটা মনে হচ্ছে বা মনের যেটা ইচ্ছা, তাহলে কি বাইং করা শুরু করে দেবো? মার্কেট তো বটম আউট হয়ে গেছে, এখান থেকে কি বাইং করা শুরু করে দেবো অ্যাজ এ ইনভেস্টার? আমি দুটো কথা বলবো এই জায়গায়। আজকে আমি ডেফিনেট উত্তরটা দিয়ে দিচ্ছি, বিকজ মার্কেট একটা বড় ব্যাড নিউজকে অ্যাবজর্ব করলো। তো এই জায়গাতে আমি আপনার প্রশ্নটার বা আপনি ইনভেস্টিং শুরু করবেন কিনা আপনারা জানতে চান বারবার আমার কাছে। তো আমি এই জায়গায় দুটো আপনাকে পার্সপেক্টিভ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ সুইং ট্রেডিং যারা করছেন তাদের পার্সপেক্টিভ থেকে, তাদের কাছে যদি কোনো মোমেন্টাম ট্রেডিংয়ের বা মোমেন্টাম ইনভেস্টিংয়ের বা মোমেন্টাম ট্রেডিংয়ের কথাই বলবো, অর্থাৎ সুইং ট্রেডিংয়ের যদি মোমেন্টাম ক্যাপচার করার মতো কোনো সেট আপ থাকে, ইউ ক্যান স্টার্ট সুইং ট্রেডিং। ওকে, মোমেন্টাম ট্রেডিংয়ের আমি একটা সেট আপ অলরেডি ইউটিউবে দিয়েছি, RS মেথড, আপনি ওটা দিয়ে কাজ শুরু করে দিতে পারেন এরপর থেকে। সেকেন্ড যে বিষয়টা, ইনভেস্টিংয়ের কথা যদি আপনি বলেন, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমি তিনটে শব্দ ইউজ করব। এই তিনটে শব্দতেই আপনি বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। সেটা হচ্ছে ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন অ্যান্ড ভ্যালুয়েশন। ওকে, তো যদি আপনি দেখেন আন্ডার ভ্যালুয়েশনের প্রচুর স্টক রয়েছে বা ফেয়ার ভ্যালুয়েশনের স্টক রয়েছে, তাদের কোয়ার্টারলি রেজাল্ট দেখুন। কোয়ার্টারলি রেজাল্ট বেরোতে চলেছে আগামী 1.5 মাসে, অ্যান্ড ইউ ক্যান গো ফর পোর্টফোলিও বিল্ড আপ যদি আপনার মনে হয় ভ্যালুয়েশন আপনার ফেভারে আছে। আপনি যদি এইভাবে পার্সপেক্টিভ ডিসাইড করে এবং আপনার ক্যাপিটালটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, এই রকমভাবে যদি গেমগুলো খেলেন, মার্কেটের প্রত্যেকটা জিনিসকে যদি অ্যাবজর্ব করে নেন নিউজগুলোকে, এবং নিজের গেমটাকে যদি রিস্টার্ট করেন, এবং কখন আপনার গেমটাকে ছেড়ে দিতে হবে বা পোর্টফোলিওটাকে ছেড়ে দিতে হবে এটা যদি বোঝেন, তাহলে মার্কেট থেকে পয়সা বানানোটা
যথেষ্ট ইজি আপনার মনে হবে এবং এটা আপনি ধীরে 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 শিখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।